রাতের নিস্তব্ধ রাস্তাকে ফিসে ফেলে বিরতিহীনভাবে ধূসর রঙের গাড়িটা ছুটে যাচ্ছে গন্তব্যে। গাড়ির ভিতরে অবস্থানরত মানুষ দুজনেই নিচ্ছুক, একজন বিষাদে নিচ্ছুক, আরেকজন অপ্রাসঙ্গিক হিংসায়। হুট করে চলন্ত গাড়িটা সাবধানে ব্রেক কষল মৃত্যুঞ্জয়। বাহিরের দিকে আচ্ছন্ন থাকা দর্শিনীর দৃষ্টি মৃত্যুঞ্জয়ে আবদ্ধ হলো। খানিক অবাক হয়ে প্রশ্ন ছুড়ল, গাড়ি থামালেন যে? মৃত্যুঞ্জয় সিট বেল্ট খুলতে খুলতে রুক্ষ স্বরে জবাব দিল, গন্তব্য বহুদূর, তাই বিরতি প্রয়োজন। আপনি বসুন, আমি আসছি। দর্শিনী হয়তো আরো কিছু বলতো, কিন্তু মৃত্যুঞ্জয় সেই সুযোগটুকু না দিয়ে বড় বড় পা ফেলে রাস্তার বিপরীত পাশে চলে গেল। বিরাট রাস্তায় খালি গাড়িটায় দর্শিনী একা বসে রইল। মিনিট 10 গড়াতেই মৃত্যুঞ্জয় চলে এলো, হাতে তার বিশাল প্যাকেট। দর্শিনী প্যাকেটটা দেখে ভ্রু কুঁচকালো, প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, কিসের প্যাকেট এটা? খুলেই দেখুন। দর্শিনী আর কথা বাড়ালো না, প্যাকেটটা ধীরগতিতে খোলা শুরু করলো। মৃত্যুঞ্জয়ও ততক্ষণে এসে গাড়িতে বসে পড়েছে। প্যাকেটটা খুলতে হেলথ ড্রিঙ্কস, কিছু ফল, বাটার বন, জলের বোতল, লাড্ডুর বক্স চোখে পড়ল দর্শিনীর। মৃত্যুঞ্জয় সবে গাড়ি স্টার্ট দিয়েছে, তার মধ্যেই দর্শিনীর বিস্মিত কণ্ঠ ভেসে এলো, এতগুলো খাবার? হ্যাঁ, সারা রাত না খেয়ে থাকলে বাবুর যে শরীর খারাপ করবে জানেন না? শোকে তো ডুবে আছেন, বাবুটা চিন্তা করার কি আর প্রয়োজন আছে? দর্শিনী সন্ধিয়ান দৃষ্টিতে তাকালো তার পাশে বসা পুরুষটার দিকে। কিঞ্চিত নড়ে চড়ে বসে প্রথমে হাত দিল লাড্ডুর বক্সটাতে, সাথে সাথে পুরুষালী গম্ভীর কণ্ঠ ভেসে এলো, খালি পেটে প্রথমে মিষ্টি খেলে গা গুলিয়ে আসবে। প্রথমে বাটার বন খান, তারপর জল, এরপর একটু ফল খেয়ে যা ইচ্ছে খাবেন। এত বড় হলেন অথচ স্বাস্থ্য সম্পর্কে সচেতন না। মৃত্যুঞ্জয় আজ বেশ গম্ভীর হয়ে কথা বলছে। দর্শিনীর বিরক্ত লাগলো, কিঞ্চিত বিরক্ত প্রকাশ করেই বলল, এভাবে আমার সাথে কথা বলবেন না তো, যেন মাস্টার মশাই আসছে। দর্শিনীর উপর কিছুটা অভিমান থাকলেও দর্শিনীর বাচ্চামি মাখানো কথায় হেসে ফেলে মৃত্যুঞ্জয়। কেউ বলবে এই মেয়েটাই সবসময় এত গম্ভীর হয়ে থাকে। মৃত্যুঞ্জয়কে হাসতে দেখে আরেক দফা বিরক্ত হলো সে। বাটার বন বের করে একটা মৃত্যুঞ্জয়ের দিকে এগিয়ে দিল। মৃত্যুঞ্জয় গাড়ি চালাতে চালাতে একবার খাবারের দিকে তাকিয়ে আবার গাড়ি চালাতে মনোনিবেশ করলো। দর্শিনী এবার বিরক্তির চরম মাত্রায় পৌঁছে গিয়ে প্রশ্ন করল, কি সমস্যা? এমন করছেন কেন? কেমন করছি? এই যে বাচ্চাদের মতো গাল ফুলিয়ে আছেন। কারণ আছে তাই। দর্শিনী এবার বাটার বনটা প্যাকেটে রাখলো। খুব মনোযোগী শ্রোতার ন্যায় বসে নরম স্বরে জিজ্ঞেস করলো, কারণটাই তো জানতে চাচ্ছি, কি হয়েছে? মৃত্যুঞ্জয় গাড়ি থামালো রাস্তার এক পাশে, নিরিবিলি রাস্তা, যতটুকু মনে হয় শহর ছেড়ে বড় রাস্তায় গাড়ি প্রবেশ করেছে। আশেপাশে কোনো জনমানুষের চিহ্ন নেই, একদম নির্জন রাস্তা। এই নির্জন রাস্তাটায় কত নির্দ্বিধায় একজন পরপুরুষের সাথে বসে আছে দর্শিনী, অথচ তার হৃদয়ে কোনো ভয় নেই। পৃথিবীতে সকল পুরুষই খারাপ না, বছরের পর বছর এই পুরুষদের ছায়াতলে নারীরা থাকে। সব পুরুষ খারাপ হলে এটা আদৌ সম্ভব হতো? ভাবনার মাঝে মৃত্যুঞ্জয়ের রাশবাড়ী কণ্ঠ ভেসে এলো, আপনি আজও আপনার প্রাক্তনকে ভালোবাসেন, তাই না? হঠাৎই প্রসঙ্গ ওঠায় নড়ে চড়ে বসল দর্শিনী, খানিক অস্বস্তিতেও পড়ল।
আজকাল ভালোবাসা শব্দটাতে তার অস্বস্তি, কারণ একটাই, ভালোবাসার মানুষটাই যে আস্ত এক বিব্রতকর মানুষ। দর্শিনীর উত্তর না পেয়ে অধৈর্য হলো মৃত্যুঞ্জয়। অধৈর্য কণ্ঠেই বলল, বিপ্রতীপ, এত কিছুর পরও কি অবলীলায় আপনার ভালোবাসা হয়ে রইল? কতটা সৌভাগ্যবান সে। বিপ্রতীপ আমার ভালোবাসা হয়ে রয়েছে সেটা আপনার ভুল ধারণা। হ্যাঁ, আমার জীবনে যখন ভালোবাসা নামক অনুভূতির সাথে পরিচিত হয়েছিলাম, তখন বিপ্রতীপ নামের মানুষটাই আমার সারা অনুভূতি জুড়ে বিরাজমান ছিল। বছর বছর যাবৎ এ ভালোবাসা তৈরি হয়েছে, তা তো আর এক নিমেষে তুরুপের তাসের মতন ভেঙে যাবে না, তাই না? তবে হ্যাঁ, আমি ভালোবাসাকে আজও ভালোবাসি, কিন্তু বিপ্রতীপকে না। তাহলে কি জীবনে মুভ অন করবেন না? আর একটা মানুষের জন্য আটকে রাখবেন নিজের জীবনটা? মৃত্যুঞ্জয়ের প্রশ্নে খানিক হাসল দর্শিনী। হাসি মুখেই বিনীত স্বরে বলল, আপনাদের কাছে মুভ অন মানে কি? একজনকে ভুলে আরেকজনের সাথে জড়িয়ে যাওয়া? এত সহজে ভোলা যায় আদৌ? আমার কাছে মুভ অন মানে এটা না। জীবনে এগিয়ে যাওয়াটাই হলো মুভ অন। স্বামী মানে কেবল আমার একা গন্তব্যে হাঁটার জন্য আরেকজন সঙ্গী, এছাড়া আর কিছুই না। সঙ্গী ছাড়াও পথ হাঁটা যায়। একবার তো সঙ্গীর সাথে হাঁটতে গিয়ে মুখ থুবড়ে পড়েছি, এবার না হয় একা হাঁটলাম। মৃত্যুঞ্জয় আর কোনো কথা বলল না। অনেক তো সঙ্গী ছাড়া হাঁটতে চায়, তবুও তো পথে দেখা হয় কত পথচারীর সাথে। সে না হয় পথচারী হয়ে রবে। দর্শিনীও নিজের মতো করে খেতে শুরু করলো। মৃত্যুঞ্জয়ের কথার ইঙ্গিত বুঝবে না, অত ছোট সে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ থাকাটাই শ্রেয়। মৃত্যুঞ্জয় গাড়ির বর্তমান গুমট পরিস্থিতি কাটানোর জন্য হঠাৎই বলে উঠল, আচ্ছা, আপনার কি মনে হয় বিহঙ্গিনী আর মৈত্র দাদাকে মায়া দেখে রাখবে? দর্শিনী খাবার চিবুতে চিবুতে উত্তর দিল, মায়ের নিজেরই তো ঠিক নেই, ও আবার আরেকজনকে কি দেখবে? মৃত্যুঞ্জয় অবাক হলো। অবাক কণ্ঠে বলল, নিজের ঠিক নেই মানে? মায়ের দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। কয়েকদিনের মাঝে ডোনার না পেলে মেয়েটা আর বাঁচবে না। মৃত্যুঞ্জয়ের হঠাৎ করে খারাপ লাগা শুরু করলো। মায়া এমন একটা মেয়ে যাকে দেখলে একবার অন্তত কারো না কারো মায়া জন্মাবে, আর মেয়েটার বয়সও তো খুব কম। এতটুকু বয়সে এমন রোগ? দর্শিনী আচমকি খাবার রেখে বলে উঠল, আপনার কি মনে হয় শাশুড়ি মায়ের পালানোর এই কাজটা কি একার পক্ষে সম্ভব? দর্শিনীর প্রশ্ন যুক্তিযুক্ত দেখে মৃত্যুঞ্জয় খানিক ভাবতে বাধ্য হলো। সত্যিই তো, মোহনার পক্ষে তো এটা একা করা সম্ভব না। মৃত্যুঞ্জয় সনহিয়ান কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার কি কাউকে সন্দেহ হয়? কে মোহনাকে সাহায্য করেছে? আসলেই তো ওই মহিলার পক্ষে একা পালানো সম্ভব না, কারণ উনি যখন পালিয়েছে তখন পুরো এলাকার বিদ্যুৎ চলে গিয়েছিল। তার মানে কেউ তাকে সাহায্য করেছে, কিন্তু কে সে? দর্শিনী খাবারের লাস্ট অংশটুকু মুখে তুলে নিয়ে কুটিল হেসে বলল, জানেন তো, পৃথিবীর সকল হিসেব ভালোবাসার কাছে এসে গড়মিল হয়ে যায়। যে একবার সত্যিকার অর্থে ভালোবেসে পেলে সে যে কোনো মূল্যে ভালোবেসে যেতে চায়। শাশুড়ি মায়ের সাহায্য করার ক্ষেত্রেও হয়তো এটা হয়েছে। মৃত্যুঞ্জয় আর প্রশ্ন করল না, কারণ সে জানে দর্শিনী এটার উত্তর দিবে না। দেওয়ার হলে প্রথমেই দিত। আবারও সব নিচ্ছুপ। আজকাল নিস্তব্ধতার মাঝেই চিরসুখ।
বাড়িতে পৌঁছাইতেই যে এত বড় চমক দর্শিনীর জন্য অপেক্ষায় থাকবে সে গুণাক্ষরেও টের পায়নি। গ্রাম জুড়ে প্রিয় মানুষটার নামে সিসি আর নানান কটু কথায় সে বাকরুদ্ধ। অবশেষে তাকে ছোট বৌদি সবটা খুলে বলল। দর্শিনীর বাড়ির লোক অবশ্য জানে দর্শিনী একটা ক্যাম্পিংয়ে গিয়েছিল, তাই তাদের কোনো মাথা ব্যথা ছিল না তাকে নিয়ে। এক ফোঁটা বিশ্রাম না করেও দর্শিনী ছুট লাগালো হিমাদ্রিদার বাড়ি। 8 মাসের বাড়ি পেট নিয়ে এত ছুটোছুটি তার দেহ নিতে পারছে না, তবুও সে ছুট লাগায়। এই ছোট কাকি একটা সময় তার আদর্শ ছিল, আজও আছে। এই মানুষটাকে নিয়ে নোংরামো সত্যিই মানা যায়। সৌভাগ্যবশত হিমাদ্রিদের বাড়ি যাওয়ার পথে হিমাদ্রির সাথে দেখা হয়ে যায় তার। মাস্টার জেঠুদের বাগানের পাশে খালি জায়গাতেই হিমাদ্রি বসে আছে, তার দৃষ্টি উদাস। দর্শিনী দীর্ঘায়ী হিমাদ্রির পাশে দাঁড়ালো, শক্ত কণ্ঠে বলল, এমনটা কেন করলেন হিমাদ্রিদা? হিমাদ্রি ধ্যান ভাঙল, চোখগুলো তার কেমন টলটলে লাল। কিঞ্চিত বয়কে গেল দর্শিনী, তবে চেহারার কাঠিন্যতা কমল না। রুক্ষ কণ্ঠে দ্বিতীয় প্রশ্ন চড়ল, কাকিমণিকে আমি প্রচুর বিশ্বাস করি, তাই আমি জানি সে কোনো ভুল কাজ করবে না। কিন্তু আপনাকে তো অনেক বিশ্বাস করতাম, তাহলে এমন করলেন কেন? হিমাদ্রি দর্শিনী দুহাত ধরে ফেলল আচমকা। লাল চোখগুলো থেকে গড়িয়ে পড়ল অশ্রু কণা। আকুতি মাখা কণ্ঠে বলল, আমি জানি না প্রিয়, কি থেকে কি হয়ে গেল। আমি তো কাল অমনি তোমার কাকাতো বোনের সাথে দেখা করতে গিয়েছিলাম। বাচ্চাটাকে আমার ভীষণ ভালো লাগে। আমি ওদের ঘরে যেতেই দেখি তোমার কাকি কুহু কেবল স্নান করে বেরিয়েছে। এর মধ্যে হইচই পড়ে গেল সে ঘর ঘিরে। সবাই ছড়িয়ে ফেলল বিশ্রী ঘটনা, অথচ সবটাই সাধারণ, স্বাভাবিক ছিল। হিমাদ্রির কথার ধরনে দর্শিনী বুক কুঁচকাল। সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কাকির নাম ধরে ডাকছেন যে? কারণ কুহুকে আমি ভালোবাসি। আমি জানি সে আমার 4 বছরের বড়, কিন্তু কি করব, ভালোবাসা কি বয়স মানে? কিন্তু কে জানতো আমার জন্য সে মানুষটা কলঙ্কিত হবে, পাহাড়ের ছোঁড়ার মতো উঁচু মাথা তার নিচু হবে। আমার মরে যেতে ইচ্ছে করছে যে। দর্শিনী অনেকটাই অবাক হলো হিমাদ্রিদা এর কথায়। সাদে 8 ফোরে মানুষটাই কিনা একজন বিধবা বয়সে বড় মেয়েকে ভালোবাসে। হিমাদ্রির অসহায় কান্নায় মায়া হলো দর্শিনীর। সে হিমাদ্রির হাতটা মুঠো করে ধরল। তার মধ্যে বাগান থেকে এক তাচ্ছিল্য মাখা কণ্ঠ ভেসে এলো, ছি, তোমাদের বাড়ির মেয়েদের সবারই কি চরিত্র খারাপ? শুকনো পাতার স্তূপের পাশে 3টি মানুষ বিরস মুখে দাঁড়িয়ে আছে। গুমট করা বাতাসগুলো মাঝে মাঝে দীর্ঘশ্বাসের মতো ছুটে যাচ্ছে মানুষগুলোর মস্তিষ্ক নাড়িয়ে। দর্শিনী বেশ ভদ্র কিন্তু কঠিন মুখে তীক্ষ্ণ স্বরে প্রশ্ন চড়ল, তা কাকাবাবু, আমাদের বাড়ির মেয়েদের চরিত্র খারাপের কি দেখলেন শুনি? ভদ্রলোকের মুখ থতমতে হাসির মাঝেও কেমন যেন তাচ্ছিল্য মাখা একটা ভাব। সেই তাচ্ছিল্য প্রকাশ করেই বলল, আমাকে আবার নতুন করে তোমাদের চরিত্রের সার্টিফিকেট দিতে হবে মেয়ে? নিজেদের গুণগান শোনার এত ইচ্ছে? দর্শিনী কিঞ্চিত হাসল। লোকটা যে তার সাথে এভাবেই কথা বলবে সেটা যেন তার ঢের জানা ছিল। তাই তত অবাক না হয়ে বরং প্রশ্নান্তক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার তো ইচ্ছে ছিল না শোনার, অথচ আপনি ছুটে এসেছেন গুণগান শোনাতে। যতই হোক আপনি আমার বড়, তার উপর মৃত্যুঞ্জয়ের বাবা, কিছু তো সম্মান দিতেই হয়।
তাই না হয় একটু শুনলামই আমার গুণগান। ভদ্রলোক দর্শিনীর গা ছাড়া ভাব দেখে খানিকটা ভয় কালো। এপাশ ওপাশ হাতের কিছু বাক্যের সমাহার সাজিয়ে অস্পষ্টভাবে বলল, একটা নারীর সম্পদ আর সম্মান কিন্তু তার চরিত্র। মেয়ে হিসেবে সেটা তোমাদের মাথায় রাখা উচিত। আচ্ছা, চরিত্র কেবল নারীদেরই সম্পদ, পুরুষদের কিছু না, তাই না? তাই বুঝি পুরুষরা নিত্য নতুন রটছে নারীদের সম্মান লুটার ইতিহাস? বাহ, আপনার কাছে অন্তত এরকম দৃষ্টিভঙ্গি আশা করিনি কাকাবাবু। ভদ্রলোকের ভদ্রতায় যেন কিছুটা কালি ছিটকে দিল দর্শিনী। ভদ্রলোক আর কিছু বললেন না। কিছুক্ষণ নীরব থেকে পথ ধরলেন চলে যাওয়ার, হয়তো চক্ষু লজ্জায় লুকানোর চেষ্টা। হিমাদ্রির কাছ থেকে বিদায় নিয়ে দর্শিনীও ফিরছে বাড়ির পথে। একটু বিশ্রাম প্রয়োজন, শরীরের অবসাদের অবসান প্রয়োজন, আর কত। ভীষণ ক্লান্ত, নিরেট একটা অপরাহ্ন কাটানোর পর দর্শিনীর শরীরটা ফুরফুরে। ঘরের লাইট বন্ধ করা, বাহিরের সন্ধ্যায় ঝিমিয়ে রাত এসেছে। কখনো ঝিঝি ডাকছে, কখনো বা ডাহুক। ভালো লাগছে অন্ধকারটা দর্শিনীর, কেমন যেন একটা শীতল শীতল ভাব। গবাক্ষ গলিয়ে কিছু অচ্ছল জ্যোৎস্নার আলো ফুলুটুফুটি খাচ্ছে দর্শিনীর ঘরের মেঝেতে। ঘর নয়, যেন স্মৃতির পাতায় ঝিমিয়ে থাকায় কিছু গোপন ঝাপসা সুখের রাজ্য। বাড়ির শরীরটা টেনে ধীরগতিতে বিছানা ছাড়ে সে। এক পা দুপা করে হেঁটে ঠিক পঞ্চম পায়ের পদক্ষেপটা রাখে জ্যোৎস্না ভরা মেঝেতে। শিরশির করে ওঠে শরীর। মনে হলো জ্যোৎস্নার স্রোত জাপটে ধরল সুন্দর শুভ্র মোলায়েম পাগুলো। মাটির মাঝে জ্যোৎস্নার রং মিলে কেমন অদ্ভুতে এক রং সৃষ্টি হয়েছে, যে রং দেখলে তৃপ্তি মেলে। দর্শিনী খিলখিল করে হাসল। কতদিন পর এমন করে হাসল সে। হাসতে হাসতে স্থির অচঞ্চল পা গুটিয়ে বসে পড়ল মাটির মেঝেখানায়। আজ একটু জ্যোৎস্না স্নান হয়ে যাক, আজ একটু না হয় দুঃখ উড়ানোর গল্প লেখা যাক। 1 2 3 করে খুব নীরবে কিছু মিনিট অতিক্রম হলো। সশব্দে বেজে উঠল দর্শিনীর মুঠোফোন। দর্শিনী আগ্রহ দেখালো না ফোনটা তোলায়। বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে মুঠোফোন তার চিৎকার বন্ধ করলো। মিনিট 1 পেরোতে আবারও সশব্দে ভেজে উঠল সেই নতুন উদ্যমে। না চাইতেও দর্শিনী উঠল মাটি থেকে। আসলে ভঙ্গিতে ফোনটা উঠিয়ে ফোনের স্ক্রিনে তাকাতেই জল জল করলো স্মৃতির পাতার খুব আদুরে নামটা, তৃণসজ্জা। দর্শিনী ভেবে পায় না এই মেয়েটার এমন রোমাঞ্চকর নাম রাখার কারণ কি। মেয়েটা আগাগোড়া পুরোটাই যেন খোলা বইয়ের মতন। যার যেমন ইচ্ছে সে তেমন করেই বুঝতে পারবে। তবুও কত রহস্যময় নাম সে নারীর। এবার ফোনের রিং কাটার আগে রিসিভ করলো দর্শিনী। ফোন রিসিভ হতে অপর পাশ হতে করুণ স্বরে মেয়েটা বলল, বিয়েটা এগিয়ে আনা হয়েছে প্রিয়দি। পরশুদিনই বিয়ে, আসবে না? হঠাৎ এমন কথার জন্য প্রস্তুত ছিল না দর্শিনী। সে তো ভেবেছে এমন একটা বিরূপ ঘটনা হয়তো তিনার বিয়েটা আটকাতে পারবে, অথচ অবস্থা আরও বেগতিক। তিনার মিহিস্বরে আবারও ধ্যান ভাঙল দর্শিনীর। মেয়েটা কাঁদছে না, তবে অবসন্ন স্বরে বলছে, আমার তো জীবিতভাবে মৃত্যুর সুযোগ এসেছে, দেখবে না সে মৃত্যু প্রিয়দি? লাল কাপড়ের কাফন দেখেছো কখনো? আমার বিয়ের বেনারসিটা আমার লাল কাপড়ের কাফন। সব কাফন কি আর সাদা হয় গো? আর না হয় সব মৃত্যু চোখে দেখা যায়। আসবে না আমার জাঁকজমকপূর্ণ মৃত্যু দেখতে? দর্শিনীর বুক কাঁপল। নিউরনে ছড়িয়ে গেল কিছু চঞ্চল আতঙ্ক। উৎকণ্ঠিত হলো তার মস্তিষ্ক। কণ্ঠ কেঁপে ওঠার পরে
সে বহু কষ্টে সান্ত্বনার বাণী পাঠালো, করলো, কাঁদছিস কেন টিনা? আমরা তো আছি, কিছু একটা ঠিক ব্যবস্থা করে নিব। কিছুই করতে পারবে না দি, কিছুই না। আমি আর আশাও রাখছি না। কি আর হবে আশা রেখে? বাবার বিশাল ছট থাপ্প ছাড়া কিছুই যে জুটবে না। আমার কেবল মায়া হচ্ছে দৃষ্টান্তের জন্য। ছেলেটা ভালোবেসে কি নিদারুণ ঠকেই না গেল। সে তো ভালোবাসতে চায়নি। এই আমি বাধ্য করেছিলাম তাকে ভালোবাসতে। তাকে ভরসা দিয়েছিলাম, ভালোবাসলে কেউ ছেড়ে যায় না। অথচ আমি ছেড়ে যাচ্ছি। আচ্ছা প্রিয়দি, আমি কি তবে ভালোই বাসিনি? শেষের দিকের কথাটা বলার সময় কাঁপলো টিনার কণ্ঠটা। মেয়েটা কি কান্না গিলে ফেলার চেষ্টা করলো? মেলায় একবার তাকে মাটির পুতুল কিনে দেওয়া হয়নি বলে 10 বছরের কিশোরীর ঠোঁট ফুলিয়ে সে কি কান্না! অবশেষে তার গগন ফাটানো কান্নার জন্য তাকে পুতুল কিনে দেওয়া হয়েছিল। অথচ সেই মেয়েটা আজ মানুষ হারিয়ে ফেলার আতঙ্কে ঠোঁট ফুলিয়ে কাঁদছে না, বরং কান্না গিলে ফেলছে। মেয়ে মানুষ এমন হুট করে কিভাবে বড় হয়ে যায়? কান্না গিলা ফেলার মতন বড় না হলেই তো পারে। আকাশ পাতাল উজাড় করে চিৎকার করে কান্না করে যদি বড়বেলাতেও হাবদার করত, তাহলে হয়তো ছোটবেলায় পুতুল কিনে দেওয়ার মতন বড়বেলার হাবদারগুলোও পূরণ হতো না? বিরাট এক প্রশ্ন উত্তর বিহীন ঘুরে বেড়ালো দর্শিনীর মস্তিষ্কে। সময়ের পরিবর্তনে সবই বদলায়। ঠোঁট ফুলিয়ে কান্না করা কিশোরী বদলায়, কিশোরীর ভায়না পূরণ করা বাবা মাও বদলায়। তাই হয়তো ছোটবেলায় আবদারের পুতুল পেলেও বড়বেলায় ভালোবাসার মানুষটা পাওয়ার সৌভাগ্য হয় না। টিনা ফোন কেটে দিয়েছে। মিনিট 10 তো হবেই, কিন্তু দর্শিনী ঠায় দাঁড়িয়ে রইল। কি করবে ভেবেও কিছু করার সুযোগ পেল না। স্মৃতির পাতায় অগোছালো ভাবনা মিলতে হঠাৎ টিনার কথা বলাটা তার মস্তিষ্কে শিহরণ জাগালো। ভালোবাসলে কেউ ছেড়ে যায় না। দর্শিনীর মাথায় প্রশ্নটা আঁকিবুকি আঁকলো। সত্যিই ছেড়ে যায় না। অথচ এক আকাশ ভালোবাসা থাকা সত্ত্বেও তো নিপা বৌদি ছেড়েছিল দৃষ্টান্তকে, সে ছেড়েছিল বিপ্রতীপকে। তাহলে কি কথাটা ভুল? হ্যাঁ ভুল। বাস্তবতার পশাঘাতে কত ভালোবাসায় পিষে যায়। তাই বলে তাদের ভালোবাসায় প্রশ্ন তোলার সাধ্য কারণে দর্শিনী নিজের ঘর ছেড়ে বের হলো। উঠোনে কতগুলো কাঁঠাল পাতা ছড়িয়ে আছে। আজ মা বৌদিরা কি সন্ধ্যার উঠোন ঝাড়ু দেয়নি? ভীষণ অবাক ভাব নিয়ে দর্শিনী উঠোনে নামলো। হলুদ রঙের বাল্বটা আর সদর দরজার সামনে জ্বালানো হয়নি। অদ্ভুত ব্যাপার। এত বছরের জীবনে এমন অলক্ষণে কাণ্ড সে দেখেনি। বড়দার ঘর থেকে দৃষ্টের গলার স্বর ভেসে আসছে। সে বারবার হাওড়াচ্ছে, আমাদের ছোট নদী চলে আঁকেবাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বাড়িতে দৃষ্টবাদে আর কারো উপস্থিতি পাওয়া গেল না। অদ্ভুতভাবে আজ বাবাকেও দেখা গেল না। সারাদিনের ক্লান্তিতে খোঁজ নেওয়া হয়নি, অথচ এখন কতগুলো ধূসর ভাবনা উড়ে বেড়াচ্ছে। দর্শিনী বড়দার ঘরে পা রাখতেই দেখল দৃষ্ট পড়ার টেবিলে বসে অনবরত ধুলে ধুলে পড়ছে। বড়দা ডান হাত কপালের উপর ফেলে শুয়ে আছে। বড় বৌদি জামা কাপড়ের আলনা গুছাচ্ছে। দৃষ্টের পড়ার টেবিলের সামনে এসে দাঁড়াতেই ছেলেটা পড়া থামিয়ে দিল। নিধিও খেয়াল করেছে দর্শিনীকে, তবে বিশেষ কোনো হেলদোল দেখালো না। হঠাৎ ছেলের পড়া শুনতে না পেয়ে ভ্রু কুঁচকাল প্রদীপ। চোখের উপর হাত রেখে ধমকের স্বরে বলল, পড়ছো না কেন দৃষ্ট? পিসিমণি এসেছে বাবা। ছেলের কথা শুনে প্রদীপ কপাল থেকে হাত সরালো। বোনকে দেখে মিষ্টি হাসি দিয়ে উঠে বসলো বহু কষ্টে। পা দুটো অচল প্রায়, তেমন একটা জোর নেই।
সারাদিন বাড়িতে শুয়ে বসেই কাটে তার। দর্শিনী দৃষ্টির কথায় হাত বুলিয়ে বাইয়ের খাটে গিয়ে বসল। ধীর কণ্ঠেও শুধালো, শরীর কেমন আছে বড়দা? প্রদীপ বোনের মাথায় হাত বুলিয়ে সহজ সরল কণ্ঠেই বলল, ভালো আছি। তোর কি অবস্থা? বিকেলের দিকে তোর ঘরে উকি দিয়ে দেখলাম ঘুমিয়ে আছিস। শরীর ঠিক তো? হ্যাঁ বড়দা, একদম দারুণ আছে। তুমি ডাক্তার দেখাচ্ছ তো ঠিক মতো? প্রদীপের হাসি হাসি মুখখানে অমাবস্যার দেখা মিলল। হাসি উড়ে গেল দীর্ঘশ্বাসে। আমতা আমতা করে বলল, তুই বস, আমি বাথরুম থেকে আসছি। বড়দার প্রশ্ন এড়িয়ে যাওয়ার ধরনটা ভাবালো দর্শিনীকে। প্রদীপ বের হয়ে যেতে যেতেই নিধি মুখ খুলল। দর্শিনীর তখনকার করা প্রশ্নের মুখ ঝামটি মারা উত্তর দিয়ে বলল, ডাক্তার দেখানোর সামর্থ্য তোমার বড়দার আছে নাকি? নেই সে খবর রাখো? কত মাস যাবৎ ঘরে বসে আছে। ডাক্তার দেখানোর টাকাটা কে দিবে শুনি? সবাই কি আর তোমার মতন সৌভাগ্য নিয়ে জন্মায়? বড় বৌদির কথার ধরনে অবাক হলো দর্শিনী। অবাক কণ্ঠে বলল, বড়দার কাছে ডাক্তার দেখানোর টাকা নেই? নিধির হাতের জামাটা ছুঁড়ে ফেলল। রুষ্ট কণ্ঠে বলল, টাকাটা থাকবে কিভাবে শুনি? অকেজো মানুষের টাকা কোথা থেকে আসবে? কে দিবে টাকা? কেন, বাবা দিবে? দর্শিনীর উত্তরে হাসল নিধি। তাচ্ছিল্য করে বলল, অকেজো ছেলে এবং সে ছেলের স্ত্রীর সন্তানকে ফালছে উনি, আর কত দিবে? খোঁজ তো রাখো না সংসারে, জানবে কিভাবে? বাবাকে আমি দোষ দিব না, সুমনেরও দোষ নেই, সংসারের পুরো দায়িত্ব তার ঘাড়ে। কিন্তু তোমার মা, মানে আমার শাশুড়ি, তার মতন মহিলা দুটো হয় না। যখন তুমি অসহায় ছিলে তখন তোমাকে কথা শোনাতে সে ভাবেনি। আজ আমরা অসহায়, আমাদের সাথে অগোচরে কত কিছুই হচ্ছে, জানবে না তাকেও। আমার ছোট ছেলেটা আগে দুধ খেয়ে ঘুমাতো রোজ, এখন দুধ খেতে পারে না। দাম বেড়েছে নাকি? কেবল সকাল বিকাল চা খাওয়ার জন্য যতটুকু দরকার ততটুকুই আনা হয় এখন। মাছের বড় টুকরো এখন নিপা পায়। নিপার দোষ নেই, মেয়েটা এসব কুটকাচালিতে নেই, কিন্তু এগুলো শাশুড়ি মায়ের কাজ। নিপার স্বামী রোজগার বেশি করে, তাই সে মাছের টুকরো বড় পায়। সংসারের রীতিমতো 2/3 কাজ আমিই করি। স্বামী সংসারে টাকা দেয় না, তাই শ্রম দিয়ে সব ঋণ কমাতে চাচ্ছি। সেসবের ধারণা আছে তোমার কাছে? নেই। তুমি যদি বাবাকে জায়গা দিয়ে নিয়ে উস্কানি না দিতে, আজ আমার স্বামী পঙ্গু হতো না, আর আমারও এমনভাবে থাকতাম না। তোমাকে আমি ক্ষমা করব না কখনো। প্রথম কথাগুলো দর্শিনীর মনে ধিক্কার তুললে। সত্যি সংসারের খবর সে রাখে না, অথচ কত কি ঘটে যাচ্ছে সংসারে। মা কখনো ভালো হবে না। কোনো সন্তানের টাকা বেশি, কোন সন্তানের টাকা কম, এসব নিয়ে আজকাল সম্পর্ক মাপা হয়। কিন্তু নিধির বলা শেষ কথাটার তীব্র প্রতিবাদ করল সে। কঠিন কণ্ঠে বলল, তোমাদের সাথে এমন হচ্ছে আমি জানতাম না, কিন্তু এসবের দায়ভার কখনোই আমার না। ভুল কিছু ধারণা নিয়ে আমাকে দোষারোপ করবে আর আমি মেনে নিব তা না বৌদি। চোখ খুলে অন্তত বিচারটা করো। নিধি উত্তর দিল না, তবে কান্না করল। দর্শিনীর দিক থেকে মুখ ফিরিয়ে নিল। দর্শিনী কিছু বলতে গিয়েও বলতে পারল না। ততক্ষণে প্রদীপও দরজায় এসে উপস্থিত হয়েছে। দর্শিনী মাথা নামিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। প্রদীপ নিধিকে এই প্রথম বকল না, কেবল জড়িয়ে ধরল খুব নীরবে। নিধির শেষ কথাটুকু বাচ্চামো হলেও প্রথম কথাগুলো মিথ্যে না। টাকার কাছে মাঝে মাঝে মা সন্তানের ভালোবাসা হার মানায়। নিজেকে না দেখলে বুঝতই না। ছোট্ট দৃষ্ট কি যেন বুঝলো। হুট করে সে বাবা মায়ের কোমর জড়িয়ে ধরল। কন্দনরত মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, আমরা আবার কবে আগের মতন হব মা?
অবধ ছেলের উত্তর দিতে পারে না মা, কেবল হাউমাউ করে কেঁদে ওঠে। দর্শিনী দূর হতে এই পরিবারটাকে দেখে যায় নির্লস। কি অসহায় মানুষগুলো, খোঁজ না নিলে তো জানাও হতো না। চারদিকে সন্ধ্যা বিরাজমান। একটু পর তিনার গায়ের হলুদের অনুষ্ঠান। সবাই যখন সে অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, তখন দর্শিনীর গালে সপাটে চড় পড়ল। কিন্তু কেন? অন্ধকার ঘরটাতে কিঞ্চিত আলো আসছে বাহিরের উঠোন থেকে। এই আলোই যেন যথেষ্ট এক একজনের মুখমণ্ডলের অভিব্যক্তি দেখার জন্য। চারজন নারী ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। একটু আগে ঝড়ের পর এখন তুমুল নীরবতা। আক্রোশে শরীর কাঁপিয়ে দমকে উঠে নিধি দর্শিনীকে শাসানিস্বরে বলে, তুমি নিজে তো কখনো সংসার করতে পারোনি প্রিয়, তাই বলে আমার বোনটাকে পালানোর বুদ্ধি দিবে? দর্শিনী জবাব দিতে হয় না। নিধির কথার বিপরীতে নিপা মুখ খুলে অবাক কণ্ঠে বলে, তোমার এমন রূপ বদলের খেলায় আমি হতবাক বড়দি। প্রিয়কে ছোট বড় যা কথাই বলো, অন্তত আমি ভেবেছিলাম তুমি নিজের বোনের কথা ভাববে। অথচ না, তুমি তো পাশনি। আর জিনাকে পালিয়ে যাওয়ার বুদ্ধি আমিই দিয়েছিলাম। দর্শিনী তো কেবল দাঁড়িয়েছিল। তোমার কি সব ব্যাপারে ওরে না টানলে হয় না? বাহ রে বাহ ছোট, তুই অবশেষে আমার শত্রু হচ্ছিস। আমার ভালোটা তোদের সহ্য হয় না, তাই না? সেই বাক্যটুকু বলার সময় নিধির কণ্ঠে রুক্ষতার চেয়ে সিক্ততা বেশি ছিল। কণ্ঠটাও কেঁপে উঠেছিল। আদা চাপিয়ে তার গালের রঙহীন অশ্রুগুলো দেখা গেল, অথচ কারো মায়া হলো না সেই অশ্রু দেখে। বরং নিধির প্রতি খুব সূক্ষ্ম বিরক্তবোধ অনুভব করলো সবাই। অতঃপর দর্শিনী বলল, তোমার কোনো ভালোতে আমরা বেগড়া দিয়েছি বুদিভাই? নিজের মন মতন কত সাত পাঁচ ভেবে নিচ্ছ, আর আমাদের তুমি নিজেই শত্রুপক্ষ বানিয়ে নিচ্ছ। অথচ আমরা তা না। তোমার ভাবনা চিন্তা আমরা বদলাতে পারবো না, তবে সাবধান করছি। তোমার ওই হাত দিয়ে একদিন স্নেহের পরশ দিয়েছিলে আমায়, তাই আজ অন্যায়ভাবে মেরেছ বলেও প্রতিবাদ করলাম না। কিন্তু ভবিষ্যতে একই ব্যাপার রিপিট হলে আমি বাধ্য হব অন্য পদক্ষেপ নিতে। দর্শিনীর কথা বলার ধরন বেশ গায়ে লাগলো নিধির। আর কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। দর্শিনীর খানিকটা বুক কাঁপল। খুব গোপনে ডান চোখ বেয়ে দুপোটা অশ্রুর দানা ঝরে পড়ল নিঃশব্দে, কিন্তু তা আদারেই রইল। সে আর বিশাল জীবন থেকে অন্তত এতটুকু শিখেছে যে আলোর মাঝে কান্না করে নিষেধ। মানুষ দুর্বল পেলে ভেঙে দিয়ে যাবে। নীতি বের হতেই ছোট্ট শ্বাস ফেলল নিপা। ক্লান্ত কণ্ঠে তিনের উদ্দেশ্যে বলল, কি করবে এখন ত্রিনা? পালানোর পথ নেই। আমি এমনিতেও তো পালাতাম না ছোট বৌদি। তিনার সহজ সরল স্বাভাবিক উত্তরে অবাক হলো নিপা। মেয়েটা দৃষ্টান্তকে তো পাগলের মতন ভালোবাসে, তাহলে এমন কথার কারণ? নিপা দ্বিতীয় প্রশ্ন ছুড়ল, কেন পালাবে না? তুমি না দৃষ্টান্তকে ভালোবাসো? হ্যাঁ বাসি, আবার আমি আমার বাবা মাকেও ভালোবাসি। এক পক্ষের জন্য আমি দ্বিতীয় পক্ষের অমর্যাদা করতে পারবো না। আর আমি দৃষ্টান্তকে যতটুকু চিনি, ও রাজি হবে না কখনো। নিপা হতাশার শ্বাস ফেলল। সত্যি দৃষ্টান্ত রাজি হতো না। এই দৃষ্টান্ত আর আগের মতন নেই। আগের দৃষ্টান্ত হলে এতক্ষণে বাড়ি মাথায় করত, অথচ এই দৃষ্টান্ত ঘরের কোনায় চুপ করে বিষাদ উড়াচ্ছে। এটাকে বোধ হয় বলে পরিবর্তন। তবে ছেলেটা তো আর কম চেষ্টা করলো না। যে বাবার মুখ দর্শন করেনি এত বছর, সে বাবার কাছে মাথা নত করে ভালোবাসা ভিক্ষে চেয়েছে। তিনার বাবার পা ধরেছে, সবটাই সে জানে। কারণ দিন শেষে দৃষ্টান্তর খুব গোপন তথ্য লুকানোর বাক্স সে যে। দর্শনীয় তো তিনার হবু স্বামীর সাথে দেখা করতে গিয়েছিল,
কিন্তু তাকে দেখা করতে দেওয়া হয়নি। সবটাই যে উল্টো স্রোতে যাচ্ছে। দর্শিনী টিনার কাছে এলো, খুব ধীরে টিনার মাথায় হাত বুলিয়ে বলল, তৈরি হয়ে নে, এছাড়া আর কি বা করবে। জীবন যেদিকে যা ভাসাচ্ছে আপাতত সেদিকে যাওয়া ছাড়া উপায় নেই। কথা থামলো, দীর্ঘশ্বাসে ভারী হলো আধার। মানুষের জীবন বড়ই অদ্ভুত। গায়ে হলুদের অনুষ্ঠান খুব দ্রুতই যেন শেষ হয়ে গেল। একদম প্রাণহীন অনুষ্ঠান। কোনো আনন্দ নেই, উচ্ছ্বাস নেই, কেবল হতাশা। রাত প্রায় 12:15। বিয়ে বাড়িটা এখন নিস্তব্ধ। কিছুক্ষণ আগের কোলাহল এখন আর নেই। সব চুপচাপ, স্তম্ভ রজনী। দর্শিনী নিপার জন্য ভালো একটা ঘুমানোর ব্যবস্থা করে তবে ক্ষান্ত হলো। গতকাল তারা যে একটি সুখবর পেয়েছে, নিপারও কোল আলো করে একজন আসতে চলেছে। সেজন্যই দর্শিনীর মা তাকে নিয়ে গ্রামের ডাক্তারের কাছে গিয়েছিল। গতকাল রাতে বাড়িতে ছোটখাটো একটা আনন্দের স্রোত অবশ্য বয়ে গিয়েছিল। এতদিন পর অবশেষে এত প্রার্থনা সফল হলো। পুরো বাড়ি যখন ঘুমে ডুবে রইল, দর্শিনী তখন পা বাড়ালো টিনার ঘরের দিকে। মেয়েটা আজ একা ঘুমানোর বায়না ধরেছে। বাড়িতে আত্মীয় স্বজন ঘুমানোর জায়গা নেই, অথচ সে তার রুমে কাউকে ঠাঁই দেয়নি। দর্শিনী জানে একা রুমে থাকার সিদ্ধান্তটা কেবল আবদারের জন্য না, একাকিত্বকে খুব গোপন অনুধাবন করার জন্যই এই সিদ্ধান্ত। টিনার ঘরের সামনে আসতে পা থেমে যায় দর্শিনী। মেয়েটার ঘরের লাইট জ্বলছে, ভেতর থেকে ধীর কণ্ঠের শব্দ শোনা যাচ্ছে, অথচ সবাই ঘুমে। দর্শিনী কোনোরূপ শব্দ না করে ধীর পায়ে উত্তরের জানালার দিকে এগিয়ে গেল। জানালাটা খোলা, জানালা দিয়ে টিনার ঘরের গতিবিধি বোঝা যাবে। জানালার দিকে তাকাতে দর্শিনীর চক্ষু সড়ক গাছ। ঘরে টিভি চলছে, কিন্তু কোনো জনমানুষের চিহ্ন নেই। মেয়েটা গলা গেল কোথায়? দর্শিনী আবার দুকদম টিনার ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজার মাঝে বেশ জোর প্রয়োগ করে ধাক্কা দিয়েও কাজ হলো না। দরজা ভিতর থেকে বন্ধ। দর্শিনীর অবাক ভাবটা আরও বাড়ল। ভিতরে কেউ নেই, অথচ দরজা ভিতর থেকে বন্ধ কিভাবে? হঠাৎ স্মৃতির পাতায় ঝাপসা কিছু বেশি উঠতে চমকে গেল সে। তবে কি টিনা পালালো? তার জানা মতে টিনার ঘরের পেছন দিকে একটা দরজা আছে, সেখান দিয়ে বারান্দা করে লাগানো বাথরুম করে দিয়েছে। টিনার বাবা যেন মেয়ের রাত বিরাতে অসুবিধা না হয়। সেই বারান্দা দিয়ে বের হলেই উত্তরের মাঠ, মাঠের শেষে বড় রাস্তা। দর্শিনী আর কাল বিলম্ব না করে চুপিসারে বাড়ির বাহিরে বের হয়ে গেল। কারণ টিনার বারান্দায় যেতে হলে বাড়ির বাহির দিয়ে ঘুরে যেতে হবে। দূর থেকে শিয়ালের অনবরত ডাকে রাতটা আরেকটু নিশ্চুপ হলো। সমসমে ভাবটা আরেকটু বাড়ল। কেমন রোমাঞ্চকর ভাব খেলে গেল শরীর দিয়ে। ঠিক এই মুহূর্তে দর্শিনী খুশি হওয়া উচিত না ভয় পাওয়া উচিত সে বুঝতে পারল না। কেবল এতটুকু মনে হলো, যা ভাবছে তাহলে ভীষণ খারাপ কিছু হবে না। ছেলে মেয়ে দুটি তো খুশি হবে। বাড়ির পেছনের ছাদের আলোর ঝিলিকে কেমন ঝলমলে সুন্দর লাগছে মাঠটা। কেউ বলবে এটা মধ্যরাত, ঠিক যেন মিষ্টি বোধ আবেশ মাখানো। বুক পকেটে যেন কেউ খুব যত্নে এঁকে রেখেছে রজনীর ক্যানভাস। ভীষণ সুন্দর, ভীষণ তুলতুলে। হঠাৎ দর্শিনীর নজর আটকে যায় মাঠের কোনায় বটগাছটার দিকে। বটগাছে ঘেরা পাঁচির উপর কেউ একজন বসে আছে, নারী দেহের আকৃতি। সেই নারী দেহের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে এক সুঠাম দেহী পুরুষ। দর্শিনী আরও একটু এগিয়ে যায় কৌতূহলবশত। সে ধারণা করতে পেরেছে এখানে কারা অবস্থানরত, তবুও সেখানে কি হচ্ছে দেখার জন্য সে আরও কয়েক কদম এগুলো। ঝাপসা নারী পুরুষ দেহ এখন স্বচ্ছ হয়েছে। ছাদের আলোয় টিনার কোমল মুখখানা দেখা যাচ্ছে। কি সুন্দর, কি স্নিগ্ধ। গায়ের হলুদের সাজ আগের মতোই আছে, একটিও ঘেটে যায়নি। দৃষ্টান্ত একটা সাদা পকপকা টি শার্ট শরীরে জড়িয়েছে।
হঠাৎ দর্শিনী হা হয়ে গেল সেখানে গোটা দৃশ্য দেখে। দৃষ্টান্ত খুব যত্নে তিনার গালে কপালে কি যেন মেখে দিচ্ছে। আর একটু ভালো করে খেয়াল করতে দেখলো হলুদের বাটি। কি যত্নে সে বাটি থেকে হলুদ নিয়ে মাখিয়ে দিচ্ছে। প্রেমিকা কাঁদছে আর প্রেমিক পরমভাবে সে প্রেমিকার শরীরে হলুদ মাখিয়ে দিচ্ছে, তাও অন্য পুরুষের নামে। এমন করুণ নির্মম দৃশ্য কেন জন্মে নেয়নি পৃথিবীতে? কেন প্রেম হারায় জীবনের নিষ্ঠুর পরিহাসে? দর্শিনী খুব মনোযোগ দিয়ে দেখল সেই বিচ্ছেদ ক্ষণের প্রেম। ছেলে মেয়ে দুটো কাঁদছে, হৃদয় নিংড়ানো কান্না, কি যন্ত্রণা! দৃষ্টান্ত হলুদের শেষ অংশটুকু দিয়ে ক্ষান্ত হলো। তিনার নীরব কান্না শুরু হলো। বসা থেকে উঠে দাঁড়িয়ে আঁকড়ে ধরল দৃষ্টান্তের গলা। মুখ লুগালো বক্ষ মাঝে। প্রেমিকার চির প্রশান্তি যে প্রেমিকের বুকের পাঁজরের দুক দুক শব্দ। এই পরিচিত বুকের মিষ্টি ঘ্রাণ পাওয়া হবে না আর। সময়ের অসময়ে আর ঝাপটে ধরা যাবে না এই বক্ষ পাঁজর। এটাই যেন যথেষ্ট ছিল প্রেমিকের কান্না আরো দ্বিগুণ বাড়ানোর জন্য। সাথে যোগ হলো প্রলাপ। কন্দনরত স্বরে সে অনবরত বলে চলছে, আপনার কাছে আমি ভালো থাকতে পারবো না ডাক্তার সাহেব। নিয়ে যান না আপনার সাথে। আপনারা ছাড়া আমি নিজেরা কল্পনা করতে পারি না। আমার দম বন্ধ হয়, মরে যাব যে। আমাকে একটু বাঁচিয়ে নিন না ডাক্তার সাহেব। দৃষ্টান্ত খুব শক্ত রইল, যেন প্রতিজ্ঞা করেছে এই মেয়েটাকে সে দুর্বলতা দেখাবে না। তিনার হাতের বাঁধন আরেকটু শক্ত হলো। শক্ত করে চেপে ধরল দৃষ্টান্তের পিঠের জামাটুকু, যেন আটকে রাখার আপ্রাণ চেষ্টা চালালো। সে কোনো মতে তার এত জীবনের আগলে রাখা ভালোবাসা যেন ছাড়বে না, কিছুতেই না। দৃষ্টান্ত খুব ধীরে হাত বুলিয়ে দিল তিনার মাথায়। আদুরে স্বরে বলল, কাঁদে না তৃণাবতী, মাথা ব্যথা করবে না, অসুস্থ হয়ে যাবে তো। দৃষ্টান্তের কথায় বিপরীতে তিনি অস্ফুট সুরে ভেসে এলো, আপনারা ছাড়া বেঁচে থাকাটাই আমার আজীবনের অসুস্থতা। সেই অসুস্থতা নিয়ে বাঁচব কেমন করে ডাক্তার সাহেব? আজীবনের অসুস্থতা নিয়ে বেঁচে থাকাটা যে কি কষ্টের! মৃত্যু এর চেয়ে শ্রেয় যে। অসুস্থতা কি একা তোমার হবে, আমার হবে না? আমি যেমন করে বাঁচব তুমিই বাঁচবে তেমন করে। বেঁচে থাকতে হবে, ভালো থাকতে হবে তোমাকে। কথা থামলো। কান্নার শব্দে ভারী হলো প্রকৃতি। এই বিচ্ছেদের সাক্ষী হলো খোলা মাঠ, দিকশূন্য আকাশ, নীরব প্রকৃতি আর বিচ্ছেদের ভার বহন করা দর্শিনী। হুট করে চুপচাপ থাকা তিনা কেমন উন্মাদ হয়ে উঠল। দৃষ্টান্তের মুখমণ্ডল তার দুহাতের আঁচলে নিয়ে বলে লাগলো, আমি আপনাকেই আমার স্বামী মেনে এসেছি। আপনিই আমার স্বামী। একজনের মনে জড়িয়ে সাজিয়ে রেখে আরেকজনের কিভাবে নিজের মালিকানা দিব? কিভাবে? আমি পারবো না ডাক্তার সাহেব, অমন অন্যায় করতে পারবো না। উম্মাদ প্রেয়সীকে দেখে আর বাদ মানল না দৃষ্টান্তের অশ্রুকণা। নিজের অডেল অশ্রুর তোয়াক্কা না করে তিনাকে বুঝাতে শুরু করে। মাথায় হাত বুলিয়ে কাঁদতে কাঁদতে বলে, এমন করে না। তুমি এমন করতে থাকলে আমার যে আরো কষ্ট হবে। এমন করো না প্লিজ। প্রেমিকের অশ্রু সহ্য হলো না প্রেমিকার। বারংবার মুছে দিতে দিতে বলল, আমার শরীরে প্রথম ছোঁয়া আপনারই হবে ডাক্তার সাহেব। আমাকে গ্রহণ করুন, আমি মরে যাব না হয়। অন্তত আপনার ছোঁয়াগুলো তো জানান দিবে আপনি আছেন আমার সাথে। আমাকে ছুঁয়ে দেন, আলিঙ্গন করুন গভীরে। আপনার ছোঁয়া যেন আর অন্য কোনো পুরুষ মুছে দিতে না পারে। আমাকে গ্রহণ করুন। প্রেয়সীর এমন অনাকাঙ্ক্ষিত কথায় হতভম্ব দৃষ্টান্ত। মেয়েটা কি পাগল হলো? মাত্রই তো দুঃখের সাগরে তরি ভাসিয়েছে, এত তাড়াতাড়ি পাগল হলে হবে? তিনার পাগলামো ততক্ষণে সীমা ছাড়িয়েছে। দৃষ্টান্তের গাল মুখ ছুঁয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে খালি। দৃষ্টান্ত বুঝাচ্ছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। তিনা শুনছেই না কিছু।
পাগলামো মাত্রাতিরিক্ত হতে সশব্দে ঝড় পড়ল। টিনা শান্ত হলো, হতভম্ব চোখে তাকিয়ে রইল দৃষ্টান্তর দিকে। দৃষ্টান্ত হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে। ভয়ঙ্কর আর্তনাদ ভেসে এলো। দুহাতে আজল মুখ ডেকে বলল, তুমি পবিত্র তৃণাবতী, অত্যন্ত ফুলের ন্যায় পবিত্র। তোমায় আমি ছুঁয়ে দিয়ে সে পবিত্রতা নষ্ট করতে পারি না, কখনোই না। ছাদের কলঙ্ক থাকবে, কিন্তু আমার তৃণার কলঙ্ক থাকবে না। আমার পবিত্র তৃণাকে আমি কি করে অপবিত্র করব বলো? আমাদের ভালোবাসা কি ঠুনকো নাকি? আপনি আমাকে তো অপবিত্র করবেন না। আপনিই তো আমার স্বামী, যারা এতগুলো বছর আমি হৃদয়ে ফুঁসে রাখছি। তিনার কথার বিপরীতে দৃষ্টান্ত ডানে বামে অনবরত মাথা নাড়িয়ে বলতে লাগলো, না তৃণাবতী, আমি তোমার জীবনে কাল থেকেই কেবল পরপুরুষ হয়ে যাব। তোমাকে মানতে হবে এ সত্যি। আমি তোমার জীবনে পরপুরুষ ছাড়া আর কিছুই না। তৃণাও হাঁটু গেড়ে বসলো, জড়িয়ে ধরল মানুষটাকে। প্রেমিক থেকে পরপুরুষ হওয়ার গল্প এত যন্ত্রণাদায়ক কেন? এত ভয়ানক কেন? কেন এত কাঁদতে হয়? যদি প্রেমিক ভাগ্যেই না থাকে, তবে প্রেম গড়েছে কেন? বিচ্ছেদ নামক বিষ সহ্য করে বেঁচে থাকার জন্য। দোষিনী আর দাঁড়ায় না, ভদ্রে নিজের গন্তব্যে। আজ কতগুলো দিন পর তার বুক বাহার করা বিচ্ছেদের কথা মনে পড়ল। সেও তো ভালোবাসত। বিচ্ছেদের স্বাদ পেয়েও সেও পেয়েছে, কি বিষাক্ত সে স্বাদ। তবুও তো তিনার দৃষ্টান্ত এতটুকু জানবে যে ওরা দুজনেই দুজনকে ভালোবেসেছে, অথচ দর্শিনীর ভাগ্যে সেটাও নেই। কেউ ভালোবাসা পূর্ণতা পায় না বলে কাঁদে, আর কেউ পেয়েও অবহেলায় হারায়। দর্শিনী হাসলো, গালের মাঝে লেপটে থাকা অশ্রুবিন্দু মুছে ছোট কণ্ঠে গান ধরল। আমরা প্রেম করিলাম দুইজনে হায়, প্রেম করিলাম দুইজনে হায়, আমি একলা পুরা হইলাম ছাই। তোমার মনে নাই রে বন্ধু, তোমার মনে নাই। গোটা একটা দিন ব্যস্ততায় গিয়ে রাত নামলো ধরণীর বুকে। যে রাত লিখবে নতুন এক বিচ্ছেদের গল্প। তিনাদের ভারী ভর্তি মেহমান। তিনার বাবা অতিথি আপ্যায়নে নিজের সবটুকু শ্রম দিয়ে যাচ্ছেন। সাদা পাঞ্জাবিটা গামে পিঠের সাথে লেপটে আছে। খানিক বাদে বাদে দুটি ঠিক করছে। মেয়ে বিয়ে দেওয়া কি আর চারটিখানি কথা? রাজ্যের দায়িত্ব। কথায় আছে, কন্যার বার সবচেয়ে বড় বার। হাসি ঠাট্টায় আলোকিত চারপাশ। গ্রামের মানুষ, আত্মীয় স্বজনের ভিড় পুরো ভারী বন। ব্যস্ত পায়ে সবাই এখানে ওখানে ছুটে বেড়াচ্ছে। একটু পরে জামাই আসবে, অথচ এখনো কুঞ্জ সাজানো হয়নি বলে কতক্ষণ রাগারাগি করলেন তিনার বাবা। সবাই ব্যস্ত, কিন্তু কনের মায়ের যেমন ব্যস্ততা থাকা উচিত, বা যেমন ব্যস্ততা থাকা উচিত তেমন ব্যস্ততা দেখা গেল না। রমলা মানে তিনার মায়ের ভেতর, সে সব কিছুতে নির্জীব হয়ে আছে, কেমন ছন্ন ছাড়া ভাব। সবারই অবশ্য চোখে লাগছে এই বিষয়টা, কিন্তু কেউ বিশেষ গ্রাহ্য করল না। দর্শিনীর শরীরটা বেশ খারাপ, হাত পায়ে জল উঠেছে, পাগুলো কেমন ফুলে গেছে। ঘর্মকালীন সময়টা সে নির্ভেজালই পার করেছে, অথচ শেষ মুহূর্তে সে সমস্যার সম্মুখীন হলো। নিজের শরীর অসুস্থতার জন্য তিনারও আজ খোঁজ নেওয়া হয়নি, তবে আজ মেয়েটাকে বেশ হাসি খুশি লেগেছে। এতটা হাসি খুশি থাকাটা স্বাভাবিক লাগলেই বেশ ভালো লাগছে। নিজের বৈবিত্যকে মেনে নেওয়ায় চরম বুদ্ধিমত্তার কাজ। তিনার চেহারায় আলাদা উজ্জ্বলতাও খেয়াল করা যাচ্ছে। নারী সত্তা পূর্ণতা পেলে যেমন উজ্জ্বল হয়, ঠিক তেমন। তবে কি দর্শিনী তার ভাবনা আর আগায় না। যে প্রেমে বিচ্ছেদ অবধারিত, সে প্রেম নিয়ে ভাবনা কেবল নিমিষে আস্ফালন। ধূসর রঙের জামদানিটা শরীরে এলিয়ে ক্লান্ত হলো দর্শিনী। আজ এত ক্লান্ত লাগছে শরীরটা। কোনো রকমের প্রসাধনী ব্যবহার না করেই সে উঠে দাঁড়ালো। উঠোনে
মানুষে ঘমঘম করছে। বাড়ির শরীরটা নিয়ে উঠোনে দাঁড়াতে প্রাসা হাজির হলো মৃত্যুঞ্জয়। কতক্ষণ পা হতে মাথা অবধি পরোক্ষ করে বিস্মিত কণ্ঠে বলল, হাত পায়ে জল উঠেছে দেখি। দর্শিনী এক পলক তাকালো পাশে দাঁড়ানো পুরুষটির দিকে। সাদা শার্টে বেশ সুপুরুষ লাগছে, মোহনীয়। মৃত্যুঞ্জয় দর্শিনীকে তাকিয়ে থাকতে দেখে আবার প্রশ্ন করল, কি হলো? হাত পা যে এমন ফুলেছে জানান নিকেত তো? জানানোর মতন ব্যাপার না, তাই জানাইনি। দৃষ্টান্ত দা কোথায়? মৃত্যুঞ্জয় ভ্রু কুঁচকালো। মেয়েটা তেরা কথা ছাড়া যেন কথা বলতে পারে না। ছোট্ট শ্বাস ফেলে বলল, দৃষ্টান্ত বাড়িতে আছে, জোর করে নিয়ে আসার জন্য। থাকুক, যন্ত্রণা বাড়িয়ে লাভ কি? দর্শিনী আর কিছু না বলে ধীর পায়ে তিনার ঘরের দিকে পা বাড়ালো। আজ হাঁটতে বেশ কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। নিজের ডান হাতে একটা শক্তপোক্ত হাতের আভাস পেতে চমকে উঠল দর্শিনী। পাশ ফিরে তাকাতে বেশ স্বাভাবিকভাবে মৃত্যুঞ্জয়কে দাঁড়িয়ে থাকতে দেখল। দর্শিনী কপাল কুঁচকালো, বিরক্ত স্বরে বলল, হাত ছাড়ুন, মানুষ দেখবে। আপনার তো যন্ত্রণা হচ্ছে, সেটা মানুষ যেহেতু দেখছে না, তাই সে মানুষ কি দেখবে না দেখবে তার পরোয়া আমি করিনি। মৃত্যুঞ্জয়ের কাঠকাঠ জবাবে কোথাও যেন একটা ভালো লাগা কাজ করলো। দর্শিনী কথা বাড়ালো না, নীরব সম্মতিতে চলল তিনার ঘরে। তিনার ঘরে গুটি কয়েক মানুষ, তিনার বাবা মা আর নিধি। দর্শিনী দরজা অবধি গিয়ে দাঁড়িয়ে পড়ল। তার হঠাৎ করেই মনে হলো এই মুহূর্তে এই ঘরে যাওয়াটা তার উচিত না। দর্শিনী দাঁড়িয়ে পড়তে মৃত্যুঞ্জয়ও দাঁড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগে ঘরে উপস্থিত মানুষের কথা শুনে সেখানে দৃষ্টি নিবদ্ধ করে। তিনার বাবা মেয়ের মাথায় আদুরে হাত বুলাতে ডুকরে ওঠে মেয়ে। বাবাকে জাপটে ধরে বলে, তোমারে আমি অনেক ভালোবাসি বাবা। তিনার বাবাও আর শক্ত থাকতে পারলেন না, মেয়েকে ধরে মাথায় হাত বুলাতেই থাকে। রমলা কেমন করে যেন মেয়ের দিকে তাকিয়ে থাকে, দৃষ্টি তার নিষ্প্রাণ। কতক্ষণ বাদ ভাঙা কান্নার পর শান্ত হয় তিনা, ধীর পায়ে নিধির দিকে তাকিয়ে থাকে। এক দুই করে কয়েক মিনিট ফেরতেই তিনার নিশ্চুপ কণ্ঠ কথা বলে ওঠে টলমল চোখে। তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁট নিয়ে বলল, আমি তোমারেও ভালোবাসি দিবাই, অনেক ভালোবাসি। আমি মায়ের পরে আরেকটা মা পেয়েছি, সেটা তুমি। মাটির বুকে পা রাখলেও মাটি হয়তো আর্তনাদ করত, কিন্তু তুমি কখনো করনি। কিন্তু হুট করে কেমন যেন পাথর হয়ে গেলে তোমরা। এমনটা তো কথা ছিল না। যার সাথে একসময় দুঃখ ভাগ করে নিতাম, আজ সেই দুহাত দান করে আমায় দুঃখ উপহার দিল। জানো দিবাই, আমার না খুব কষ্ট হচ্ছে, বুক ব্যথা করার মতন কষ্ট। সব কষ্টের শেষ থাকলে ওই কষ্টের শেষ নাই গো দিবাই, আমি যে সইতে পারছি না। তবে যাই হোক, তুমি কিন্তু আমার জন্ম জন্মান্তরের সই, অনেক ভালোবাসি। নিধি বোনকে আগলে নিতে গেলে দু কদম পিছিয়ে যায় তৃণা। কি যেন বলে তার চোখ, কিন্তু সে ভাষা কেউ বুঝে না। কেবল তার বাহিক্য অশ্রুবিন্দুগুলো সবার হৃদয় মন্দিরে কড়া নাড়ে। কি যন্ত্রণায় সে অশ্র। দর্শিনী আর ঘরে প্রবেশ করে না, উঠোনে এসে দাঁড়ায়। তার মিনিট কয়েক বাদে তিনার ঘর থেকে সবাই বের হয়ে আসে, যে যার মতন ব্যস্ত হয়ে পড়ে কোলাহলে। কিন্তু মনের মাঝে কেমন ধারালো অনুশোচনা যেন ক্ষত বিক্ষত করে দিচ্ছে। সেই অনুশোচনা নিয়েই সবাই ব্যস্ত হয়ে পড়ল বাস্তবতায়। কিছু মানুষ আছে যারা অনুশোচনা স্বীকার করতে চায় না, যা তাদের জীবনে এক দারুণ ভুল হয়ে থেকে যায়। তন্মধ্যেই উঠানে বর এসে হাজির হয়। কোলাহল বাড়ে, ক্রন্দনরত কন্যার মুখ ততক্ষণে ভুলে যায় সবাই।
বরকে যখন বিয়ের আসরে বসানো হয় তখন সবার স্মরণে আসে কন্যার কথা। টিনাকে ডাকতে গেলে দেখে তার ঘর ভিতর থেকে বন্ধ। 1-2 করে পুরো বাড়ির মানুষের মুখে ছড়িয়ে যায় সে কথা। সবাই ছুটে আসে দরজার দিকে, সবাই আতঙ্কিত, সবাই অনাকাঙ্ক্ষিত ভয়ে কেঁপে ওঠে। ভিতরে কি হতে পারে এটা যেন সবারই বেশ ভালো করে বোধগম্য, অথচ আগে তারা সচেতন হলো না। বিয়ে বাড়ির হইচই বাড়ল। টিনার দরজায় একের পর এক ধাক্কা চলল। অবশেষে দরজা ভাঙতে সক্ষম হলো তারা। দরজা ভাঙতে এক একজনের চক্ষু সড়ক গাছ। বিয়ের লাল বেনারসি পরিহিতা কন্যা নির্জীব হয়ে শুয়ে আছে খাটের কিনারায়, মুখ থেকে গড়িয়ে পড়ছে লালা। মারে বলে চিৎকার দিয়ে উঠে টিনার বাবা। সমন্বয়ে সবাই ছুটে যায় মেয়েটার দিকে। দর্শিনী কেবল এক পা করে এগিয়ে আসে, খুব ধীরে নীরবে। মেয়েটার দিকে সে তাকিয়ে থাকা অপলক। এজন্যই বুঝি মেয়েটাকে আজ এত সুন্দর লেগেছিল। মৃত্যুর স্নান শরীরে লেগেছিল বলেই রূপ বেড়ে গিয়েছিল, অথচ তারা বুঝল না মেয়েটা এমন কিছু করতে পারে। কিভাবে এত অবুঝ হলো তারা। টিনার বাবা বুক ফাটিয়ে আহাজারি করছে। একটু আগের বলা ভালোবাসি বাবা কথাটা তার কর্ণদয়ে বাজছে। কি মিষ্টি সেই সুর, আর শোনা হবে না সেই সুর। বুক ছিঁড়ে যেন কেউ কলিজা আলাদা করে নিয়ে যাচ্ছে। এই পৃথিবীতে সে তার মেয়ে দুটির অত কদর করেনি কখনো, তবে আজ বুক ফাটছে কেন? তবে কি টিনা ইচ্ছে করে আজ ভালোবাসি কথাটা বলেছে? যেতে যেতে অনুশোচনার আগুনে ফুঁড়ে দিতে এই আয়োজন। টিনার বাবা ছোট বাচ্চার মতন মারে মারে বলে আর্তনাদ করে উঠল। আর্তনাদ করলো নিধিও। চোখের সামনে ভেসে উঠল নব্য কিশোরী 2 বেনিওয়ালা কন্যার মুখ। কি সুন্দর, কি অপরূপ। মৃত্যুঞ্জয় টিনার হাতে মুঠ করে রাখা ছোট চিরকুটটা খুলল। গোটা গোটা অক্ষরে লেখা শব্দগুলো পড়ল। বাবা, ডাক্তার সাহেবকে ছাড়া বেঁচে থাকা আদৌ সম্ভব না, তাই যেতে হচ্ছে আমাকে। কখনো খুব মনে পড়লে ছোট্টবেলার মতন হাট্টিমাটিম কবিতাটি আড়ুইয়ে যেও, দেখবে আমি আছি। তোমার সেলাই করে দেওয়া শার্টের বোতামখানায় আমি আছি। তোমাদের সবাইকে তো আমি এত ভালোবাসি, কিন্তু তোমরা আমায় কেন ভালোবাসোনি বাবা? তোমরা আমাকে ভালোবাসোনি বাবা। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।